এক। খোকা, এত সকাল সকাল ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? কি বলো তো মা, চারদিকে এত ছলছল পানি তো, তাই ঝালটা নিয়ে মাছ ধরতে যাচ্ছি। যদি কিছু মাছ পাই তাহলে আজ দুপুরে তুমি ঝাল ঝাল করে চচ্চড়ি বানিয়ে দেবে, পেট ভরে ভাত খাবো। কতদিন তোমার হাতের রান্না খাইনি। কি করে রান্না করে খাওয়াবো বল বাবা, আমরা তো গরিব মানুষ, আমাদের কি আর সেই সামর্থ্য আছে যে রোজ রোজ ভালো মন্দ কিনে খাবো? শাক ভাতা যাই জোটে না কেন সেটা খেয়েই আমাদের দিন চালিয়ে নিতে হয়। তুমি কষ্ট পেও না মা, উপরে একজন আছেন, দেখবে সব একদিন ঠিক হয়ে যাবে। দুঃখ নয় রে বাবা, আমার শুধু এটা ভেবেই কষ্ট হয় যে আমরা এমন হতভাগা বাবা মা নিজের সন্তানের মুখে একটু ভালো মন্দ তুলে দিতে পারি না। ধুর, এই নিয়ে কেউ মন খারাপ করে? ভালো মন্দ দিতে পারোনি তো কি হয়েছে? এমন তো না যে তোমরা আমাকে না খাইয়ে রেখেছো। আমরা গরিব তো কি হয়েছে বলো, তবুও তো দুবেলা ফ্যান ভাত খেতে পাই। কিন্তু একবার ভেবে দেখো, এই পৃথিবীতে আমাদের থেকে কত অসহায় মানুষ আছে যারা না খেতে পেয়ে দিন কাটায়। তুই ঠিক বলেছিস বাবা, আজ আমার সত্যি তোর জন্য এটা ভেবে গর্ব হচ্ছে যে আমি আমার সন্তানকে খেতে দিতে না পারলেও মানুষের মতো মানুষ করে তুলতে পেরেছি। এটা ভেবে যে সন্তানের এত অভাবের পরেও তার পিতামাতার উপর কোনো অভিযোগ নেই। মা, ওইসব কথা থাক না, এখন আমার দেরি হয়ে যাচ্ছে, এবার আমি যাই। যাচ্ছ যাও ভালো কথা, কিন্তু এটাকে নিয়ে যাবে নাকি এটা দিতে যাওয়ার জন্য আলাদা একটা লোক রাখতে হবে? এই রে, দেখেছো আমি একেবারে ভুলে গেছি। দাও তাহলে এবার আমি আসি। হ্যাঁ যাও। পাগল একটা। চলো বৌমা, আমরা দুজনে মিলে তাড়াতাড়ি সংসারের বাসি কাজ ঝেড়ে রান্না করি, কিছুক্ষণের মধ্যে আবার তোমার শ্বশুর খেতে চলে আসবে। হ্যাঁ মা। আরে মুকলেশ নাকি? দাঁড়াও দাঁড়াও, কতদিন পর দেখা। হ্যাঁ ভাই। দেখে মনে হচ্ছে কাজে গিয়েছিলে, তো বাড়ির খবর সব ভালো তো? হ্যাঁ হ্যাঁ। তোমার সেই হাদা খোপা ছেলের কি খবর? শুনলাম তোমার ছেলে নাকি বিয়ে দিয়েছো, বৌমা নাকি খুব সুন্দরী, শান্ত স্বভাবেরও, আবার গুছিয়ে গেছে, সংসারও করে নাকি। সত্যি তোমার ছেলের ভাগ্য বটে, নইলে কি আর এখনকার দিনে এইরকম ছেলের সাথে এত সুন্দরী মেয়ে সংসার করে? সবই ওপর আল্লাহর ইচ্ছা, উনি চেয়েছেন বলে হয়তো হয়েছে। যাক, কথাটা তুমি একেবারে হক কথা বলেছো। তো বলি, সারাদিন এত কাজ কামে ব্যস্ত না থেকে মাঝে মধ্যে একটু চায়ের দোকানে আসলেও তো পারো, সবাই মিলে একটু আড্ডা মারা যাবে। আমাদের মতো মানুষ কি আর চায়ের দোকানে রোজ আড্ডা মারতে পারে? সেই সুখ আমাদের কপালে নেই। আমরা গরিব মানুষ, সারাদিন পরিশ্রম করে যে টাকা উপার্জন করে তা চাল আর ডাল কিনতেই ফুরিয়ে যায়। আহ, দেখেছো, তুমি আমার কথায় দুঃখ পেলে। আমি কিন্তু তোমাকে দুঃখ দিতে চাইনি, আমি বলতে চাইলাম যে মাঝে মধ্যে যদি তুমি আসো তাহলে তুমি বলে কথা, আমরাই না হয় চাই দামটা দিয়ে দেবো, একসাথে বসে হয়তো দুটো মনে সুখ দুঃখের কথা হবে, এই আর কি। বুঝেছি, বেশ, যদি কখনো সময় পাই তাহলে যাব। আজ তবে আসি। ঠিক আছে, যাও। কই গো সব, কোথায় গেলে? ওই যে তোমার শ্বশুর চলে এসেছে, আমি যাই, গিয়ে সবকিছু ঠিকঠাক করি। তুমি খাবারটা নিয়ে তাড়াতাড়ি এসো। ঠিক আছে। এই তো আমি, তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, খাবার দিচ্ছি।
আজ তোমার আসতে দেরি হলো কেন? আসার পথে শাইনের সাথে দেখা হয়েছিল, তাই কথা বলতে গিয়ে লেট হয়ে গেল। কথা? কি কথা? ও কিছু না, এমনি। বলছি তোমার ছেলে কোথায়? তোমার ছেলেকে তো দেখছি না। আপনার ছেলে তো সেই সকালে উঠে জাল নিয়ে মাছ ধরতে গিয়েছে। মাছ ধরতে গিয়েছে? আমি বলি কি বৌমা, আমার তো বয়স হয়েছে বলো, আর কতদিন বা বাঁচবো? এমনিতেই সংসারের এই হাল, আমি আর পেরে উঠছি না। এবার তুমি সুরজকে বোঝাও, এইসব ফালতু কাজকর্ম রেখে কিছু তো করতে পারে, অন্তত তোমাদের দুজনের পেটটা তো চলবে। আসলে আব্বা, আপনি তো জানেন আপনার ছেলে একটু বেশিই ভালো মানুষ আর ভোলা ভালা টাইপের, তাই কেউই ওকে ঠিক মতো কাজে নিতে চায় না। সবই বুঝি, কিন্তু বুঝেও তো কিছু করার নেই। আমরা গরিব মানুষ, যতক্ষণ খাটবো ততক্ষণ খাবো, আর যদি একবেলা না খেতে পাই তাহলে মুখে খাবার তুলে দেওয়ার মতো কেউই থাকবে না। তাই ভবিষ্যতের কথা ভেবেও তো কিছু করতে পারে বলো। আমি বলি কি, ও তো সেরকম ঠিক মতো কিছুই বোঝে না। তুমি তো রাস্তায় চলাফেরা করো, তুমি কাউকে বলে ওর একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবে না? বেশ, আমি তাহলে কাউকে বলে ওর কাজের ব্যবস্থা করে দিতে বলছি। তুমি বৌমা সুরজকে বলে দিও কাল থেকে যেন ও কাজে লাগে। হ্যাঁ। কিরে সুরজ, কাজ কেমন হচ্ছে? ভালো কর্তামশাই। বেশ, কাজ কর, আমি ওই দিক থেকে একটু ঘুরে আসছি। হ্যাঁ। কি হলো বৌমা, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ মা, একটু মাঠে যাচ্ছি। আসলে আপনার ছেলে সেই সকালে না খেয়ে গিয়েছে, এদিকে তো আবার বেলাও হয়ে গেছে। আপনার ছেলে আবার না খেয়ে একদম থাকতে পারে না, তাই ওর জন্য খাবার নিয়ে যাচ্ছি। ও বেশ ভালো তো, যাও। সুরজ, এটা তুই কি করেছিস? মাফ করবেন মোড়ল সাহেব, আমি কি কোনো ভুল করেছি? কি ব্যাপার, ওখানে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? যাই তো গিয়ে দেখি। তুই যে আমার এত বড় লোকসান করলি, এর ক্ষতিপূরণ দেবে কে? কি কি হয়েছে? কি হয়েছে সেটা তোমার স্বামীকে জিজ্ঞাসা করো। আসলে আমি মাটি কুপাতে কুপাতে ভুল করে মোড়ল সাহেব আর আরেকজনের জমির মাঝে যে আলটা ছিল সেটা কেটে ফেলেছি, তার জন্য দুটো জমি এক হয়ে গেছে। হ্যাঁ আসলে মোড়ল সাহেব, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা তো জানেনই যে ও একটু অন্যরকম, আপনার আর আমার মতো ওর মাথায় অত বুদ্ধিও নেই। ধুর, বুদ্ধি যখন নেই তখন আবার কাজে পাঠানো কি দরকার ছিল? যেভাবে দিন চলছিল সেইভাবে চালানোর নাই পারতে, যত সব অকর্মা। কথা তো সেটা নয়, কথা হলো এই যে এত বড় একটা ভুল করলো, সেই ভুলের মাসুল কে দেবে? আপনার ভুলের মাসুল দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, তবে শাস্তি হিসাবে যেটা দেবেন সেটা মাথা পেতে নেব। যেটা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ। বেশ, তাহলে তোমাদের শাস্তি হিসাবে আজ তোমরা দুজনে মিলে আমার এক দাগে যতটা জমি আছে সমস্ত জমি বিনা পারিশ্রমিকে কোদাল দিয়ে কুবিয়ে দেবে, আর তা না হলে 5,000 টাকা নগদ জরিমানা দেবে। বেশ, তাই করে দেব। বেশ, তাহলে কাজ শুরু করো।
কি হলো, রাত হয়ে গেছে, তুমি খাবে না? না, আমার খিদে নেই। আমি জানি আজকের এই ঘটনার জন্য তুমি রেগে আছো, তাই খাবার খাচ্ছ না। আসলে আমি কি হলো? ও কিছু না। কিছু না বললেই হবে। দেখি তোমার হাতটা। এ কি, তুমি কাঁদছো? কাঁদবো না তো কি করবো? এইসব কিছু তো আমার জন্য হয়েছে, আমার বোকামের জন্যই তো তুমি এত ব্যথা পেয়েছো। আচ্ছা নাসরিন, মানুষ গরিব হলে কি এইভাবে কষ্ট আর ব্যথা পেতে হয়? কে বলেছে আমি ব্যথা পেয়েছি? আমি যতটুকু ব্যথা হাতে না পেয়েছি তার থেকে 10 গুণ খুশি হয়েছি তোমার চোখের পানি দেখে, যে এটা ভেবে মানুষ তার কাছের মানুষটাকে ঠিক কতটা ভালোবাসলে তার আঘাত দেখে আর একজনের চোখে পানি আসতে পারে। মানে? ছেড়ে দাও, ও তুমি বুঝবে না। অত শত না বুঝলেও আমি এটা বুঝি, এসব কিছুর জন্য আমার ভাগ্য দায়ী। ভাগ্য কেন? কারণ হলো আমরা গরিব বলেই তো আজ আমাদের সাথে এত কিছু ঘটছে বলো। আমরা যদি ওই মোড়ল সাহেব, শাহিন চাচা ওদের মতো বড় লোক হতাম, টাকা পয়সা থাকতো, তাহলে তো আর আমি দিন মজুরি খাটতে যেতাম না। আর না গেলে তো আর ভুলের মাসুল হিসাবে এই শাস্তিও পেতে হতো না। আর শাস্তি না পেলে তুমি এত ব্যথা পেতে না। বাবা, তোমার এত বুদ্ধি! কে বলেছে তুমি বোকা? তাই না? এবার তুমি এখানে বসো, আমি তোমার হাতে মলম লাগিয়ে দিই। এবার দেখবে তোমার ব্যথাটা আগের থেকে অনেক কমে যাবে। তাই না? বেশ, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। কাল সকালে আবার অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে। কত কষ্ট করে সবাইকে বলে বলে একটা কাজ খুঁজে দিলাম, সেখানে গিয়েও লোকসান। আব্বা, ছাড়ুন না ওইসব কথা, যা হবার তো তা তো হয়ে গেছে। আর এইসব কথা বলে কি কোনো লাভ আছে? বৌমা তো ঠিক কথাই বলেছে, বলো। ভালো, তোমাদের যা খুশি তাই করো, আমি আর কিছু বলবো না। বৌমা, তুমি গিয়ে কাপড় দুটো ধুয়ে নাও, ধুয়ে রান্নাটা বসিয়ে দাও। হ্যাঁ মা। এ কি, তুমি কি করছো? কেন? কাপড়গুলো ধুতে যাচ্ছি। তুমি না হাতে ব্যথা পেয়েছো, তাহলে কি করে কাপড় ধোবে? তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। তাহলে এবার কি হবে? কি আবার হবে? আমি আছি না, আমি তোমার সব কাজ করে দেব। তুমি? হ্যাঁ আমি। তুমি কি ভাবছো আমি পারবো না? আমি অকর্মা হতে পারি, কিন্তু ততটাও অকর্ম না যে নিজের বইয়ের যত্ন নিতে পারবো না। তাই বুঝি? তাহলে এবার কি করবে? কি আবার করব? তুমি এখানে চুপটি করে বসো, দেখো আমি কি করি। থাক না, এইসবের কোনো দরকার, আমি আমার কাজ করে নিচ্ছি। মোটেই না, আমি তোমার স্বামী না। তুমি জানো স্বামীর কথা শুনতে হয়, না হলে আল্লাহ পাপ দেয়। এসো। বৌমা, বৌমা, হ্যাঁ মা, বলেন। তোমার শ্বশুরের আজ আসতে দেরি হবে, তাই বলছিলাম সুরজ যদি কিস্তির টাকাটা সুফিয়ানদের বাড়ি দিয়ে আসতো। ও, এই ব্যাপার? ঠিক আছে, আপনি ওকে দিয়ে দিন, ও পৌঁছে দেবে। হ্যাঁ মা, নাসিন তো ঠিক বলেছে, আমাকে দাও, আমি পৌঁছে দিচ্ছি। বেশ তাহলে, এই নে টাকা, সাবধানে যাস। ঠিক আছে।
চাচি, ও চাচি, বাড়িতে আছো? আরে সুরজ, তুই আয় আয় বস। না না, ঠিক আছে। আসলে আমি চাচির কাছে এসেছিলাম এই কিস্তির টাকাটা দিতে। ও, মা ঘরে আমার জন্য খাবার আনতে গেল। তুই বস, মা এখনই চলে আসবে। দেখো মা, সুরজ ভাই এসেছে কিস্তির টাকা দিতে। সুরজ এসেছে? আমাকে আগে বলবি তো। আসলে চাচি, আমি কিস্তির টাকাটা দিতে এসেছিলাম। ও তাই, কই দে। মা, তুমি সুরজ ভাইকে দেখে খাবারটা ঢেকে দিলে কেন? কেন, তুই দেখলি না কেমন ঢ্যাপ ঢ্যাপ করে ওই ছোট লোকের বাচ্চাটা তোর খাবারের দিকে তাকিয়েছিল? ওটা খেয়ে তোর যদি আবার শরীর খারাপ হতো, তাই তো ঢেকে দিলাম। যাই হোক না কেন মা, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করনি। তোমার এই ব্যবহারে সুরজ ভাই কিন্তু খুব কষ্ট পেয়েছে। কষ্ট পেয়েছে তাতে আমার বয়ে গেছে। আচ্ছা মা, গরিব হওয়া কি অন্যায়? কেন রে খোকা, তুই হঠাৎ এমন কথা বলছিস? জানো তো মা, আমি যখন সুপিয়ানদের বাড়ি কিস্তির টাকা দিতে গিয়েছিলাম, তখন সুপিয়ানের মা সুপিয়ানকে একটা বড় মাছের চাকা দিয়ে ভাত খেতে দিচ্ছিল, আর আমাকে দেখে খাবারটা ঢেকে রাখলো আর বলল যে আমার মতো ছোট লোক যদি খাবারের দিকে নজর দেয়, তাহলে সে খাবারটা খেলে নাকি ওদের শরীর খারাপ করবে। না বাবা, ওইসব তো ভুল। ধনী গরিব বড় লোক তো সব ওপর আল্লাহর ইচ্ছা। সৃষ্টিকর্তা যাকে যেইভাবে ভালো লেগেছে তাকে সেইভাবেই এই পৃথিবীতে পাঠিয়েছে। আর তার থেকেও বড় কথা কি জানো তো, হয়তো আমরা অর্ধেক দিক দিয়ে সব থেকে গরিব, আর যদি ভালোবাসা দিক দিয়ে দেখো, তাহলে আমার তো মনে হয় এই গ্রামের সবচেয়ে বড় লোক হলাম আমরা। কারণ আমাদের মতো এরকম ভালোবাসার বন্ধন কোনো জমিদারের বাড়িতেও নেই। হ্যাঁ, বৌমা একদম ঠিক বলেছে। মালিক, কিছু মনে না করলে আপনার সাথে একটা কথা ছিল। আমার সাথে কি কথা বল? আসলে অনেক দিন হলো তো আমার ছেলেটাকে ভালো মন্দ খেতে দিতে পারিনি। ছেলেটা হঠাৎ করে বড় মাছ খেতে চেয়েছে, তাই বলছিলাম আপনি যদি আজ আর 100 টাকা ধরে দিতেন তাহলে খুব ভালো হতো। এটা তুই কি বলছিস? ভয় নেই মালিক, আমি কালকের কাজের টাকা থেকে আপনাকে কাটিয়ে দেব। সত্যি বলছিস তো? সত্যি বলছি মালিক। বেশ, ওকে আজকেরটা আর তার সাথে 100 টাকা ধরিয়ে দে। ঠিক আছে মালিক। আমি আজ তাহলে আসি মালিক। মাছ? আচ্ছা ভাই, তুমি এই মাছটা কোথা থেকে আনলে? কেন? আসলে এত বড় একটা মাছ আমি আমার ছেলের জন্য নেব তো, তাই। ও বেশ, তুমি একটা কাজ করো, আমাকে 300 টাকা দাও আর এই মাছটা নিয়ে যাও। কিন্তু ধুর মশাই, ওসব কিন্তু রাখেন তো। এই নিন মাছ, আর টাকাটা দিন। বাড়ি গিয়ে ছেলে খেয়ে ভালোভাবে রান্না করে খাওয়াবে। বেশ, ঠিক আছে তাহলে। গিন্নি, গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসো। কি হলো কি?
এত চিৎকার কিসের? আব্বা, তুমি এত বড় মাছ কোথায় পেলে? মাছ? হ্যাঁ, আসলে কাল যখন সুরজ তোমার কোলে মাথা রেখে মাছের কথা বলছিল, তখন ওই কথাটা শুনে আমার খুব কষ্ট হয়েছিল। এই অভাবের সংসারে বাপ হয়ে তো আমি ওদের জন্য কিছুই করতে পারিনি, এমনকি দুবেলা দুমুঠো ভালো মন্দ খেতে দিতে পারিনি। তাই আজ আর পয়সার মায়না করে একটা মাছ নিয়ে চলেই এলাম। শুধু শুধু এত টাকা খরচা করে মাছ আনার কি দরকার ছিল? থাক না মা, কত শখ করে ছেলের জন্য কিনে এনেছে, তুমি আর কিছু বলো না। তাহলে আবার কেন? যাও তো বৌমা, চট করে মাছটা ধুয়ে কেটে সুন্দর করে রান্না করো। আজ দুপুরে দুই বাপ বেটা মিলে একসাথে বসিয়ে জমিয়ে খাবো। হ্যাঁ আব্বা। সুরজ, আব্বা মা তোমরা চলে এসো, আমার ভাত বাড়া হয়ে গেছে। এই তো সবাই চলে এসেছে, এবার সবাই খেয়ে নাও। আজ কত বড় মাছের চাকা দিয়ে ভাত খাবো, আমার যে কত আনন্দ হচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, কথা কম বলে এবার খাওয়া শুরু করো। হ্যাঁ। মুকলেশ, এই মুকলেশ, আমি দেখে আসছি। কি হলো মরল সাহেব, আপনি কিছু বলবেন? মুকলেশ বাড়িতে নেই? আছে তো, খেতে বসেছে। খেতে বসেছে? এক্ষুনি ওকে এখানে আসতে বলো। কি হলো মোড়ল সাহেব, আপনি এখানে? কি হলো? আমার পুকুর থেকে মাছ চুরি করে এনে মজা করে বউকে, ছেলেকে আর ছেলের বউকে খাওয়াচ্ছ, আবার আমাকে প্রশ্ন করছো যে কি হয়েছে? মাছ চুরি করেছে এইসব আপনি কি বলছেন? যেটা বলছি সত্যি বলছি, যে মোটা মাছের মাথা দিয়ে সবাই মিলে বসে মজা করে তৃপ্তি করে খাচ্ছ না, সেটা আমার পুকুরের মাছ, আর তোমার স্বামী সেটা চুরি করে এনেছে। মিথ্যা, এই সব মিথ্যা। বিশ্বাস করো, আমি এই মাছ চুরি করে নিয়ে আসিনি, আমি তো কিনে এনেছি। মিথ্যা না, সেটা গ্রামের লোক দেখেছে। তুই আমার পুকুরের সামনের রাস্তা দিয়ে এই মাছ হাতে করে এনেছিস। হ্যাঁ, কথাটা সত্য যে আমি কাজ করে বাড়ি আসার পথে ওই রাস্তা দিয়েই মাছ নিয়ে হেঁটে বাড়ি এসেছি, কিন্তু বিশ্বাস করুন আমি মাছ চুরি করিনি। হ্যাঁ, আমার আব্বা ঠিক বলেছে। আর যাই হোক, আমার আব্বা কখনো চুরি করতে পারে না। ও ঠিক বলেছে, আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। কোনটা ঠিক কোনটা ভুল সেই বিচার কি তোমরা করবে? সেই জন্য তো গ্রামের সালিশি সভা আছে। রেজাউল, ওকে ধর আর নিয়ে চল, আজকে ওর চুরির বিচার বসবে। না, আমি যাব না, আমি চুরি করিনি। তুই যাবি না, তোর ঘাট যাবে। না মরল সাহেব, আপনি না জেনে এত বড় মিথ্যা অপবাদের কলঙ্ক ওর গায়ে দেবেন না। বিশ্বাস করেন, আমরা গরিব হতে পারি কিন্তু চোর নই। চল রেজাউল, ওকে নিয়ে চল। চল বলছি, চল। না, আমি যাব না, বিশ্বাস করো আমি চুরি করিনি, আমি চুরি করিনি। সব কথাই শুনলেন, এবার আপনি বলেন কি বিচার করা যায়? দাঁড়ান, আমি মুকলেশের কাছে কিছু শুনতে চাই। আচ্ছা মুকলেশ, তুই কি সত্যিই পুকুর থেকে মাছটা চুরি করেছিস? এইসব মিথ্যা। বিশ্বাস করেন, আমার আব্বা গরিব হতে পারে কিন্তু চোর নয়। তুমি থামো, তোমার আব্বা আছেন তো, যা শোনার ওনার মুখ থেকেই শুনছি। মুকলেশ, এবার তুই বল। আমি চুরি করিনি। আমি আপনার কাছ থেকে টাকা নিয়ে কাজ ছেড়ে যখন বাড়ি ফিরছিলাম, তখন আমার মোড়ল সাহেবের লাঠিয়ারের সাথে দেখা হয়, আর ওর কাছ থেকে নগদ 300 টাকার বিনিময়ে আমি মাছটা কিনে নিয়েছি। মিথ্যা, ও মিথ্যা বলছে। এই, তুই আমাকে ফাঁসানোর চেষ্টা করছিস? মিথ্যা, আমি মিথ্যা বলছি না, আমি সত্যি বলছি। বেশ, মানলাম যে তুই চুরি করিসনি, মাছটা আমি চুরি করেছি। তাহলে গ্রামের লোক মাছ হাতে নিয়ে আমাকে না দেখে তোকে দেখলো কেন?
হ্যাঁ, ও তো ঠিক বলেছে। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা না হয় এখানে উপস্থিত তাদেরকে জিজ্ঞেস করি। কি তোমরা বলো? আমি তো মুকলেশকেই মার সাথে করে যেতে দেখেছি। আমিও। আমিও। সবাই থামো। দেখ মুকলেশ, কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা আমরা জানি না, কিন্তু এটা তো সত্যি যে পুরো গ্রামের লোক তোর বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, তাই আর আমাদের কিছুই করার নেই। কিছুই যখন করারই নেই তখন আপনি বলুন ওকে কি শাস্তি দেওয়া যায়। আমি আর কি বলবো বলেন, এতদিন তো এই গ্রামের সব বিচার করে আপনিই সবার বিচার দিয়েছেন, আজকেও না হয় এই গ্রামের মডল হয়ে আপনিই বিচার দেন। বেশ, তাহলে মাছ চুরি করার অপরাধে ওকে 100 ঘাই বেতের আঘাত দেওয়া হবে। এখানে আমার একটা ছোট্ট মুখে বড় কথা বলার আছে। কি কথা? আমার জন্যই আমাকে খাওয়াবে বলে আমার আব্বাই মাছ নিয়ে গেছিল, তাই চুরি না করেও আমার আব্বাকে যদি চোরের বদনাম দিয়ে শাস্তি দেওয়া হয় তাহলে সেই শাস্তি আমাকে দেন। আমার আব্বার বয়স হয়েছে, এতগুলো বেতের খা আমার আব্বা সহ্য করতে পারবে না। এটা তুই কি বলছিস বাবা? আমার শাস্তি তুই কেন মাথা পেতে নিবি? একজন ভাই যদি আর এক ভাইয়ের জন্য জীবন দিতে পারে তাহলে আমি কেন সন্তান হয়ে পিতার শাস্তি মাথা পেতে নেব না বলো? বেশ, তাই হলো। 100 ঘা বেতের আঘাত মুকলেশকে না দিয়ে তার ছেলে সুরজকে দেওয়া হবে, আর সে বেতের আঘাত দেবে মুকলেশ তার ছেলেকে। এবার বেতের আঘাত শুরু করা হোক। 1 100। আজকের সালিশি সভা এখানে শেষ হলো। Oh